প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রিপারেশন নিচ্ছিলে তার সহযোগিতা হিসেবে আমি কিছু কোশ্চেন ব্যাংকের সলভিং ক্লাস দিচ্ছিলাম। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে 2022-23 সেশনের কোশ্চেন সলভিংটা দেখব। 2022-23 সেশনের দ্বিতীয় শিফটের কোশ্চেন সলভিং ফিজিক্সের। তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাধিক শিফটে ভর্তি পরীক্ষা হয়, 4টা বা 5টা শিফটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। আজকে আমরা দ্বিতীয় শিফটের ফিজিক্সের কোশ্চেন সলভিংটা দেখব। হ্যাঁ, আর কোশ্চেন সলভিং কেন গুরুত্বপূর্ণ? কোশ্চেন সলভ থেকে একটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ থেকে হুবহু 20 বা 25% কোশ্চেন হুবহু কমন চলে আসে, এবং টাইপ থেকে বলা যায় 50 থেকে 60%। মানে তুমি যে রিলেটেড কোশ্চেনগুলো সলভ করছো সেই টাইপ ধরে ধরে পড়লে তুমি মিনিমাম 50 থেকে 60% কোশ্চেন কমন পাবা। ঠিক আছে? তো কোশ্চেন সলভটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা। তো প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেন বলছে দুটি ভেক্টর f1 সমান এত, f2 সমান এত, এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। শুধুই সমান্তরাল একক ভেক্টর বলিনি, লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর। আমরা জানি একটা ভেক্টর লব্ধি ভেক্টর মানে কি, f ভেক্টর সমান f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর। ঠিক আছে? লব্ধি ভেক্টর মানে কি, দুইটা ভেক্টর দেওয়া থাকলে লব্ধি ভেক্টর মানে দুইটা ভেক্টরের যোগফল। তাহলে আমরা যোগ করি 2i প্লাস 4j মাইনাস 5k। প্রত্যেকটাই ভেক্টর রাশি আছে, আমি ভেক্টর দিচ্ছি না। অবশ্যই ভেক্টর রাশি মানে ভেক্টর চিহ্ন দিতে হয়। i প্লাস 2j প্লাস 3, প্রত্যেকটা ভেক্টর রাশি আছে। তাহলে আমি যোগ করি কার সাথে সমকক্ষ? চেনের সাথে, i এর সাথে i, j এর সাথে j। তাহলে 3i প্লাস 6j মাইনাস 2k। এই দেখবে লব্ধি ভেক্টর আমরা পেয়ে গেছি। দুইটা ভেক্টর দেওয়া ছিল, তার লব্ধি ভেক্টর পেয়েছি। এবার সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর মানে কি, সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। সমান্তরাল একক ভেক্টর, হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টর মানে কি, সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা, এমন কোনো কিছু। সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। তাহলে এই ভেক্টর কত? 3i প্লাস 6j মাইনাস 2k, আর তার মান কত? √ওভার x এর সহগ স্কয়ার মানে i সহগ স্কয়ার 9 প্লাস 36 প্লাস 40 প্লাস 49, তার রুট করলে কত? 7। তার মানে 3i প্লাস 6j মাইনাস 2k বাই কত? 7 বাই 7। তাহলে 3i বাই 7, 6j বাই 7, সি অপশন রাইট অ্যান্সার। কোন অপশন রাইট অ্যান্সার? সি অপশনটা রাইট অ্যান্সার। ওকে। কোন ঘনকের বাহু পরিমাপে 2% ভুল হলে এর আয়তন পরিমাপে শতকরা কত শতাংশ ভুল হবে? আচ্ছা, আমরা জানি r ইকুয়াল টু মনে করো দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.3। হ্যাঁ, তো আয়তন টুটি শেষ। আয়তন টুটি ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর ইন্টু 100%। আয়তন টুটি ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত? 3 ডেল আর বাই আর ইন্টু কত? 100%। দেখো এখানে r সমান 10 প্লাস মাইনাস 0.3 দেওয়া থাকলেও এই r সমান এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা শুধু r বসাবা, আর ডেল r হচ্ছে প্লাস মাইনাসের পর যেটা থাকবে সেটা হচ্ছে ডেল r বসাবা। সেটা কি বসাবা? ডেল r বসাবা। ওকে। যদি এই ইকুয়েশনটা মানটা r সমান দেওয়া আছে, তবুও আমরা শুধুমাত্র r বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা বসাবো, আর প্লাস মাইনাসের পর যে ফ্র্যাকশনটা থাকবে সেটা ডেল আর হিসেবে কাউন্ট করবো। তো এই অঙ্কে দেখো বলছে কোনো ঘনকের বাহু পরিমাপে 2% ভুল পাওয়া গেল। কত পার্সেন্ট? 2%। তার মানে 100 প্লাস মাইনাস 2। আর এর ইকুয়েশনটা হবে কত? 100 প্লাস মাইনাস কত? 2। তাহলে এখানে 3 ডেল আর কত? 2। ডেল আর কত? 2। আর টোটাল আর কত? 100 ইন্টু সবসময় কিসে দেখতে হয়? পার্সেন্ট দেখছে। তাহলে এটা কাটে 3 দুগুণে 6%। শেষ। 3 দুগুণে 6%। এটা যদি আয়তনের শতকরা পরিমাপ না দিয়ে ক্ষেত্রফলের দিত, তাহলে ডেল এ বাই এর সমান কত? এখানে
2 del r by r, কারণ কি, কারণ হচ্ছে আয়তন 3 ডাইমেনশন বডি, এই কারণে 3 আসছে, আর ক্ষেত্রফল 2 ডাইমেনশন বডি, এই কারণে 2 আসছে। এই শেষ একটা টাইপ। ওকে, পরটা দেখি। 81 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। একটা নির্দিষ্ট উচ্চতা, যেটা 81 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। সময়ের সাথে ভূমি থেকে বস্তুর উচ্চতার সমীকরণ। বস্তুর উচ্চতার সমীকরণ কত দেওয়া আছে? এত হলে ভূমিতে পতিত হওয়ার সময় কত? ভূমিতে পতিত হওয়ার সময় কত? ভূমি থেকে বস্তুর উচ্চতার সমীকরণ কত? x = 81 মিটার, একরকমই লিখবো না, -9t²। এটা সমীকরণ দেওয়া আছে। এখন বলছে 81 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। সময়ের সাথে ভূমি থেকে বস্তুর উচ্চতার সমীকরণ, বস্তুর উচ্চতার সমীকরণ কত? এটা। তো ওই পজিশনে উচ্চতাটা কত? 0 হবে। ভূমিতে পতিত হওয়ার সময় উচ্চতাটা কত হবে? 0 হবে। তাহলে এটা যদি আমি 0 বসাই, 81 - 9t² or 9t² = 81 or t² = 9, t = 3 সেকেন্ড। কত সেকেন্ড? 3 সেকেন্ড। শেষ। t = কত সেকেন্ড হবে? 3 সেকেন্ড হবে। তারপরে জড়তার ভ্রামকের মাত্রা কত? জড়তার ভ্রামক আগে কি? জড়তার ভ্রামক সিম্পলি I = কি লিখতে পারি? mr² বা ma²। m ভর, আর হচ্ছে ব্যাসার্ধ, কি হচ্ছে? চক্রগতি ব্যাসার্ধ, অ্যাটলিস্ট ব্যাসার্ধ। তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে m, আর এটা কি? ব্যাসার্ধ বর্গ। তো ব্যাসার্ধ মানে কি? এক প্রকার দৈর্ঘ্য, তার মাত্রা কি? l, তার স্কয়ার আছে, তাই স্কয়ার। শেষ। তাহলে জড়তার ভ্রামকের মাত্রা ml2। কোন অপশন আছে? এই অপশন আছে। শেষ। আমরা যে টানা মুখস্থ করব মাত্রা, তা না, আমরা যদি বুঝি তাহলে আমাদের মনে থাকবে, প্লাস মুখস্থ করতে সহজ হবে। m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে এর ভরবেগ কত? গতিশক্তি দেওয়া আছে, ভরবেগ চেয়েছে। আমরা জানি গতিশক্তি E = 12 mv² = p²/2m, p²/2m। তাহলে এখানে ভরবেগ সংক্রান্ত কথাবার্তা বলা হয়েছে। তাহলে E = কি আছে? p²/2m লিখতে পারি। mটা বড় হাতের লিখছে, তাহলে লিখলাম বড় হাতের, কোনো সমস্যা নেই। ভরবেগ চেয়েছে, আর p = √2em, p = √2em। কই আছে? 2em বা m। এই শেষ। রাইট অ্যান্সার। কোনো কিচ্ছু না, জাস্ট ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করছে। পরটা, সরলসন্ধিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = এত হলে পর্যায়কাল 4 সেকেন্ড। পর্যায়কাল t = কত সেকেন্ড? 4 সেকেন্ড হলে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক কত? এই যে কৌণিক কম্পাঙ্ক ওমেগার মান জিজ্ঞাসা করছে। আমরা জানি কৌণিক কম্পাঙ্ক ওমেগা = 2π/t হতে পারে, 2πf হতে পারে। তো কম্পাঙ্ক নেই, পর্যায়কাল দেওয়া আছে, তাহলে 2πf। তাহলে 2π পর্যায়কাল কত? 4 সেকেন্ড, অর্থাৎ π/2 নেই। পায়ের মান কত? 3.1416। তাকে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করব। তো এটা 2 দ্বারা ভাগ করলে কত? 1.5 এর কাছাকাছি অ্যান্সারটা আসবে। কত আসবে? 1.5 এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার, 1.57 রেডিয়ান/সেকেন্ড²। পরটা আসো, একটি তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য কত? তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য। তরঙ্গমুখ কি? সমদশা সম্পন্ন কোনো কণাগুলোর গতিপথকেই তরঙ্গমুখ বলে। শুধু কণার গতিপথ না, সমদশা সম্পন্ন, দশাটা যখন একই থাকবে, সমান থাকবে, কণাগুলোর ভিন্ন ভিন্ন কণাগুলোর গতিপথকে কি বলবে? তরঙ্গমুখ বলবে। তাহলে তরঙ্গমুখী মানে কি? দশা একই থাকবে। দশা একই থাকবে মানে কি? দশা পার্থক্য কত? 0। একটি তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য হবে 0 ডিগ্রি। ওকে। তারপর স্থির চাপে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়েছে। স্থির চাপে, চাপটা স্থির, আয়তন দ্বিগুণ করা হয়েছে, আয়তনটা দ্বিগুণ করা হয়েছে। প্রসারণের পূর্বে গ্যাসের তাপমাত্রা
তাপমাত্রা হলে শেষ তাপমাত্রা 27 ডিগ্রি না, এসব সম্পূর্ণ মিসিং আছে। আমি বলি কোশ্চেনটা, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করেছে, প্রসারণের পূর্বে গ্যাসের তাপমাত্রা এই 27 ডিগ্রি এখানে হবে। প্রসারণ পূর্বে গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শেষ তাপমাত্রা কত হবে, এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এসবের কোনো মিসিং আছে। হ্যাঁ, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো, প্রসারণের পূর্বে গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শেষ তাপমাত্রা কত, এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, দেখো চাপ স্থির আছে, তার মানে চার্লসের সূত্র, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক যদি হয়, আয়তন দ্বিগুণ করলে তাপমাত্রা কত গুণ হবে? দ্বিগুণ হবে। আর তাহলে আমি লিখতে পারি T2 = 2T1। আয়তনের সাথে সমানুপাতিক সম্পর্ক, আয়তন দ্বিগুণ করলে তাপমাত্রা দ্বিগুণ হবে। তাহলে চূড়ান্ত তাপমাত্রা ইকুয়াল টু কি? প্রাথমিক তাপমাত্রা 2 গুণ, তাহলে 2 গুণ প্রাথমিক তাপমাত্রা কত? 27 ডিগ্রি। আমি ফিজিক্সে কখনো ডিগ্রিতে মান বসাইতে পারবো না, আমি ক্যালভিনে বসাবো। তাহলে 27 যোগ 273 মানে 300। ঠিক আছে, আলটিমেটলি আমার কত কেলভিন হলো? 600 কেলভিন। কত কেলভিন? 600 কেলভিন। এখন 600 কেলভিন কি আমার আছে? না, এখানে আছে কি? 600 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আমাদের কিন্তু এইটা দেখেই মারা যাবে না। তা আমার এখান থেকে যদি আমি সেন্টিগ্রেডে নিতে চাই, আবার কত বিয়োগ করতে হবে? 273 বিয়োগ করতে হবে। 273 বিয়োগ করতে হবে। তো 273 বিয়োগ করলে কত হবে? 327 হবে। কত? 327 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো অপশন কিন্তু এখানেও 327 আছে, এখানে কেলভিন, এখানে সেন্টিগ্রেড। আবার এখানে প্রথমে 600 কেলভিন বেরিয়ে এলো, দেখার সাথে সাথে এটা মারা যাবে না। হ্যাঁ, একটু খেয়াল করে মারতে হবে। কয়টা? সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন হলে ফারেনহাইট স্কেলের মান কত? কেলভিন স্কেলে দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে চাচ্ছে। তাই তো কথা, যে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 6000 কেলভিন হলে ফারেনহাইট স্কেলে কত? কেলভিন স্কেলে দেওয়া থাকছে, ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলছে। তাহলে কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা, F-32/9 = K - 273/5। এটাই তো আমরা জানি। C/5 = F-32/9 = K - 273/5। এখন F-32/9 = K মান কত? 6000 - 273/5। और F = 6000 - 273/5 এই 9 এবার শেষে গুণ হয়ে যাবে +32। ক্যালকুলেশন করলে যা হবে তাই। একটু কষ্ট করে নিও। ঠিক আছে, একটু কষ্ট করে নিও। 6000 থেকে 273 বাদ দিবা, সেখান থেকে 5 দ্বারা ভাগ করবা, 9 দ্বারা গুণ করবা, +32। ওকে, একটু কষ্ট। কয়টা? 6 ওহম রোধের একটি তারকে টেনে 9 গুণ লম্বা করা হলো। তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো। টেনে 3 গুণ লম্বা করা হলে বর্তমান রোধ কত? যখন সিম্পলি আমরা জানি কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক রোধের, কিন্তু টেনে যখন n গুণ করা হবে তখন নতুন রোধ বা বর্তমান রোধ RN = N²R। টেনে n গুণ করা হবে মানে কি? টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তনটা অর্ধেক হয়ে যাবে। আয়তনটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আর দৈর্ঘ্যটার দ্বিগুণ, আলটিমেটলি কত গুণ হবে? 4 গুণ। যখন বলবে টেনে n গুণ করা হবে, তো তখন নতুন রোধ বা বর্তমান রোধ RN = N²R। তাহলে টেনে কত গুণ লম্বা করা হয়েছে? 3 গুণ লম্বা করেছে। তখন 3 এর স্কয়ার 9, আর এর মান আছে কত? 6, 54 ওহম রোধ। বর্তমান রোধ কত? 54 ওহম রোধ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশ কয়েকবার কোশ্চেনটা এসেছে, এবং এই টাইপ থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। যেমন কয়টা দেখি, চিত্রের মধ্যবর্তী রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য। চিত্রের মধ্যবর্তী রোধকের প্রান্তদ্বয়, মধ্যবর্তী রোধক কি? এটা প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টায়। হ্যাঁ, এই মধ্যবর্তী রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য জিজ্ঞাসা করছে। তার মানে এখানে আমি একটা ভোল্টমিটার ধরছি, এখানে এই ভোল্টেজটা কত সেটা জিজ্ঞাসা করছে আমাকে।
হ্যাঁ, তো অনেকভাবে করা যায়, আমি সচরাচর যেভাবে করাই মুখে মুখে একটু করাই দিই। দেখো এখানে রোধ কত, 4 আছে, 2 আছে, 6 আর 1.5 7.5 আর আছে 0.5 8 ওহম রোধ আছে। কত ওহম রোধ আছে? 8 ওহম রোধ আছে, 8 ওহম রোধ আছে। আর ভোল্টেজ কত দেওয়া আছে? 2 ভোল্ট দেওয়া আছে। তাহলে 2/8 মানে 1/4, 1/4 মানে কত? 0.25। 1 ওহম রোধের জন্য ভোল্টেজটা ড্রপ হবে কত? 0.25। 1 ওহম রোধের জন্য ভোল্টেজটা ড্রপ হবে 0.25। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় মুখে মুখে বলতে পারবো সেই জায়গায় ভোল্টেজটা কত হয়েছে। তাহলে এই জায়গায় ভোল্টেজ কত ড্রপ হবে? প্রত্যেকটা রোধের জন্য 1 ওহম রোধের জন্য কত? 0.25। এখানে রোধ আছে কত? 2, তাহলে 0.5 ভোল্ট। কত ভোল্ট নষ্ট হবে বা পতন হবে? 0.5 ভোল্ট। যদি বলে এই জায়গায় ভোল্টেজ কত, তাহলে 4 গুণ 0.25, তার মানে কত? 1 ভোল্ট। ওকে, এই জায়গায় কত আমি পারবো, এই জায়গায় কত পারবো, টোটালটা মিলে কিন্তু এই দুইয়ের সমান হবে। তাহলে রাইট অ্যান্সার কত? 0.5 ভোল্ট। যারা নতুন শুনছো তারা হয়তো বিষয়টা ক্লিয়ার না যে এটা কীভাবে আপনি ভৌতিকভাবে পেলেন। এটা যদি আমার মতো করে বুঝতে চাও তাহলে এমন কোনো সার্কিট নেই সেই সার্কিটের কোনো বিন্দুতে ভোল্টেজ এবং রোধ তুমি বলতে পারবে না, এমন ঘটনা ঘটবে না। যে কোনো বিন্দুতে ভোল্টেজ এবং রোধ বলতে পারবো মুখে মুখে, কোনো ক্যালকুলেটর না, কোনো হিসাব নিকাশ, কারেন্টের মানটা না তো বেশি বের করে না। এটা যদি দেখতে চাও তা আমার প্রথম যে ভিডিওটা আছে, চলো তো একটা সার্কিটের উপর একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে এসো, ঠিক আছে? চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটি হবে? আউটপুট কোনটি হবে? এটা কি গেট? অ্যান্ড গেট। এটা কি গেট? নট গেট। অ্যান্ড গেট মানে কি? গুণ। তাহলে এ বি গুণ করে কি হয়েছে? এ বি আউটপুট। আর নট গেটের ভিতর দিয়ে গেলে তার উল্টা হয়, 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়, তাহলে তার উল্টা মানে এ বি বা শেষ। তাহলে আউটপুট কত হবে? এটা সিম্পল কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন। পরটা 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা সৃষ্টি হলো। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম হলে পরপর দুটি উজ্জ্বল অন্ধকার কেন্দ্রের পটির মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল অন্ধকার পটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জানি x = n ল্যামডা টি বাই। তাহলে n কত? ক্রম n কি? ক্রম সংখ্যা বা অবম সংখ্যা স্পেসিফিক বলিনি। তাহলে n এর মান হচ্ছে 1। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? 5000 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে চিরদ্বয়ের ব্যবধান কত? 0.4 × 10⁻³ 0.4 × 10⁻³ ওকে। এটার জন্য আমি কত লিখতে পারবো? এটার জন্য আমি 10 লিখতে পারবো। এটার জন্য কত লিখতে পারবো? 10 লিখতে পারবো। এখন কাটাকাটি আমি যদি করি, মনে করো এখানে 50 আছে, আচ্ছা তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 25 হয়। এখানে কত আছে? 2 আছে। আমি এই 50কে বিবেচনা করছি, 2টা শূন্য রেখে দিয়েছি। এটা কাটলে কত হয়? 12.5, তাই তো? এখন এখানে কিন্তু 2টা শূন্য আমি রেখে দিয়েছি, আমি 50 হিসেব করছিলাম। এই মাইনাস পাওয়ার উপরে গেলে হয় কি? প্লাস পাওয়ার। তাহলে 3টা প্লাস পাওয়ার, একটা শূন্য মানে একটা প্লাস পাওয়ার, 4টা 5টা 6টা প্লাস পাওয়ার। আর এখানে মাইনাস পাওয়ার আছে কয়টা? 10টা। তার মানে মাইনাস পাওয়ার হবে 4টা। 12.5 × 10⁻⁴ মিটার। এখন আমি যদি মিলিমিটার করি তাহলে কত? মিলিমিটার মানে 10⁻³ করতে হবে। তাহলে 1.25 × 10⁻³ আমি করতে পারবো না, কারণ দেখো তো সংখ্যাটা কি করেছি? এক ঘর ছোট করেছি, এক ঘর ছোট করেছি, তার মানে এক ঘর বড় করবো। বড় করা মানে কি? মাইনাস পাওয়ার কমায় দেওয়া। তাই এইটা সমান কি? আবার মিলিমিটার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1.25 মিলিমিটার। 1.25 মিলিমিটার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো।
কটা? ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা আইনস্টাইনের, সেই ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্রিয়ার ফলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ভর করবে কোন কোন বিষয়ের উপর? আমরা জানি E=H, F সমান K max প্লাস phi। Hf হচ্ছে মোট শক্তি ইকুয়াল টু K max প্লাস phi। K max হচ্ছে গতিশক্তি, তাহলে এখান থেকে Hf ইকুয়াল টু এটা কি গতিশক্তি এভাবেও লিখতে পারি, অথবা হাফ mv স্কোয়ার mv ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু phi। এখান থেকে আমরা যদি এটা রাখি তাহলে হাফ mv ম্যাক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু Hf মাইনাস phi। তার মানে কার উপর নির্ভর করে? H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, ওটা তো কনস্ট্যান্ট, তাহলে ওইটার উপর নির্ভর করেন F কি কম্পাঙ্ক, F হচ্ছে কম্পাঙ্ক আর phi হচ্ছে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক এক প্রকার শক্তি, ইলেকট্রন নিশ্চিত হতে সর্বনিম্ন যে শক্তি প্রখর হয় সেটা হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে এই সর্বোচ্চ বেগটা নির্ভর করবে, এই বেগটা নির্ভর করবে কার উপর? কম্পাঙ্কের উপর এবং কার্যাপেক্ষকের উপর। তাহলে শুধুমাত্র আলোর কম্পাঙ্কের উপর না, শুধুমাত্র আলোর তীব্রতা কম্পাঙ্ক তীব্রতা না, কম্পাঙ্ক কার্যপেক্ষকের উপর নির্ভর করবে। ডি অপশন, ঠিক আছে? একেবারে ম্যাথমেটিক দিয়ে বুঝিয়ে দিলাম যাতে আর ভুল না হয়। বাট যেসব নিউটন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে কি বলে? জ্যোতির পদার্থবিজ্ঞানের কোশ্চেন। যেসব নিউটন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে পালসার বলে। হ্যাঁ, সংজ্ঞায় দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা আসছে জ্যোতির্বিজ্ঞান থেকে, যেটা শর্ট সিলেবাসের বাইরে, ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্ট অধ্যায়। তারপর হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট হলে তৃতীয় কক্ষের শক্তি কত? আমরা জানি কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের শক্তি En সমান -13.6 জেড স্কোয়ার ভাগ এন স্কোয়ার। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। এখন বলছে তৃতীয় কক্ষপথের শক্তি, তার মানে E3 ইকুয়াল টু -13.6 কোন কার? হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1 আর তৃতীয় কক্ষপথ মানে n এর মান 3। তাহলে -13.6 কে 9 দ্বারা ভাগ করব, তাহলে 9 দুগুণে 18। কখনোই 2 হবে না, কখনোই 2 হবে না, 2 থেকে কম হবে। তার মানে 13.6 কে 9 দ্বারা ভাগ করলে 1 দশমিক সামথিং হবে। তার মানে এখান থেকে দেখে আমি বলতে পারবো রাইট অ্যান্সার -1.5 ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, এটা ইলেকট্রোভোল্টে আসবে, কিন্তু সবসময় যে আমাদের ক্যালকুলেশন করতে হবে এমনটা কিন্তু নয়। কটা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 273 গ্রাম বরফকে একই তাপমাত্রার পানিতে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন দুটা সূত্র, একটা অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, আর একটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। দেখো এই কোশ্চেনে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 273 গ্রাম বরফকে একই তাপমাত্রা একই আছে, মানে অপরিবর্তিত তাপমাত্রা। অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন Ts ইকুয়াল টু dQ/T। dQ ইকুয়াল টু লিখতে পারি mLF/T ইকুয়াল টু কি ব্যাপার mLV/T। এখন যদি বরফ গলে তাহলে ভর গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, আর যদি বাষ্প হয় তাহলে ভর গুণ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। এই কোশ্চেনে কি বলছে? বরফ গলনের সুপ্ততাপ দেওয়া আছে, তার মানে এই সূত্র ds ইকুয়াল টু mLF/T। কেন এমন হচ্ছে কেন গো? m কত? m দেখো দেওয়া আছে 273 গোল কত দেওয়া আছে? সুপ্ততাপ কত? 80, বরফ গলনের সুপ্ততাপ 80 বাই তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273। এখন কথা হচ্ছে ভাই আপনি কেন 273 গ্রামকে গ্রামে রাখছেন? দেখেন এটা কেন গ্রামে রাখছি,
বরফ গলনের সুপ্ত তাপ কত? 40 ক্যালোরি পার গ্রাম। তো দুইটাই গ্রাম এককে আছে, এই কারণে আমি কোনো চেঞ্জ করিনি। তাহলে এটা কেটে যাবে, থাকবে কত? 80 ক্যালোরি পার কেলভিন। 80 ক্যালোরি পার কেলভিন, বি অপশন। কয়টা এমন সমস্যা কেন দেখা দিল বোর্ডে? বলছে কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? দণ্ড বলে। ঠিক আছে, এটা কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত যে বলটা আর বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? দ্বন্দ্ব বলে, যেটা হচ্ছে মুখস্থ থেকে জানা। এত তাপমাত্রার মধ্যে কার্যকর একটি কাণ্ড ইঞ্জিনের 1000 জুল। হ্যাঁ, তাপমাত্রা কার্যকর একটি কাণ্ড ইঞ্জিন 1000 জুল, মানে তাপশক্তি সরবরাহ করা হলে ইঞ্জিনটি কতটুকু তাপশক্তি কাজে রূপান্তর করতে পারবে? তাহলে গৃহীত তাপ দেওয়া আছে, বর্জিত তাপ কিন্তু দেওয়া নেই। বর্জিত তাপ যদি দেওয়া থাকতো তাহলে কাজ W=Q1 - Q2 হতো, তা কিন্তু দেওয়া নেই। কিন্তু তাহলে আমরা আরেকটা সূত্র জানি, W=Q1 জানি, W=Q1। এটাটা কি? দক্ষতা। এখান থেকে দক্ষতা বের করতে পারি আমরা। দক্ষতা (1 - T2/T1 × 100%) T1 উৎসের তাপমাত্রা, T2 গ্রাহকের তাপমাত্রা, অথবা আমরা বলতে পারি 1 - ছোট মান বাই বড় মান। আচ্ছা, 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে কত? 300 কেলভিন। আর 173 ডিগ্রি মানে কত? 173 যোগ 127 যোগ 273, 127 যোগ 273, তার মানে 400 × 100%। এটা কাটে, তাহলে এখানে লসাগু হয় কত? 4 থেকে 3 বাদ দিলে 1, 1/4 গুণ 100। এখানে কেন আমি 400 লিখছি? তাহলে কত পার্সেন্ট? 25%। 25 মানে কত? 0.25। 25% মানে কত? 0.25। তাহলে এটার মান আমি পাইলাম কত? 0.25। আর কত দেওয়া আছে? 1000 জুল। তাহলে কত? 25/250। এর জন্য কত লিখতে পারি? এর জন্য হচ্ছে 100 লিখতে পারি। একটা দুইটা চলে গেল, 250 জুল। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটা। পরটা আসো, বলছে একটি প্রোটন ও একটি নিউট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য সমান হলে, একটা প্রোটন আর একটা ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে সমান, সেখানে বলছে প্রোটনের গতিশক্তি বেশি না ইলেকট্রনের গতিশক্তি বেশি, না দুইজনের গতিশক্তি কম বেশি বা অসীম, সেটা জিজ্ঞাসা করতে। মানে গতিশক্তির কথাবার্তা, যে কার গতিশক্তি কম বা কার গতিশক্তি বেশি। সিম্পলি গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ mv²। এই ধরনের আমরা নাম জানি। তারপরে ভর এবং বেগের সাথে একটা সম্পর্ক আছে, গতিশক্তির সাথে ভর এবং বেগের সম্পর্ক আছে, তাই তো? সেখানে ভরের সাথে কি সমানুপাতিক, আর বেগের সাথে কি বর্গের সমানুপাতিক। তার মানে বেগ যদি বেশি হয় তার গতিশক্তিটা ম্যাক্সিমাম হবে, এই ধরনের কথা আমরা জানি। এখন এখানে কি বলছে? প্রোটন ও ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য। দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কি জানি আমরা? h/p জানি। h/p মানে কি? ভরবেগ, মানে mv। এখান থেকে আমরা বলতে পারি m এবং v ব্যস্তানুপাতিক সম্পর্ক সমানের, একই পাশাপাশি মানে ব্যস্তানুপাতিক। আবার বলছে কি? তরঙ্গদৈর্ঘ্য সমান। হ্যাঁ, তো এখান থেকে আমরা লিখতে পারি m ইকুয়াল টু h/λv আর m ব্যস্তানুপাতিক 1/v। এখান থেকেও বলতে পারি m আর v কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। প্রোটনের কি ভর বেশি, তার মানে mp-টা বড়। আর ইলেকট্রনের কি বেগ বেশি হতে হবে, যেহেতু প্রোটনের ভরটা বেশি, আমরা জানি ইলেকট্রনের থেকে। আর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাহলে সেটা কি ইলেকট্রনের
ইলেকট্রনের বেগ বেশি, আর ইলেকট্রনের যেহেতু বেগ বেশি তাহলে গতিশক্তি বেশি হবে। ইলেকট্রনের বেগ বেশি থাকার কারণে ইলেকট্রনের গতিশক্তিটা বেশি হবে। ওকে, কারণ বর্গের সমানুপাতিক সম্পর্কটা। পরটা, একটা তারের মধ্যে দিয়ে 4 ঘন্টা ধরে 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, প্রবাহিত মোট আধানের পরিমাণ কত? আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু কি? আইটি, মানে তড়িৎ প্রবাহ সংখ্যা আই ইকুয়াল টু কি? কিউ বাই টি। প্রতি একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই তড়িৎ প্রবাহ। তাহলে সেখান থেকে কিউ ইকুয়াল টু আইটি। আই তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে কত? 12 অ্যাম্পিয়ার। সময় কত ঘন্টা? 4 ঘন্টা। 4 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। আমরা সেকেন্ডে নিব। তাহলে এখন আমাদের গুণ করতে হবে। 4 বাং কত? 48। 48 গুণ 36 গুণ করে যা হবে তাই, তার সাথে দুইটা শূন্য। তাহলে 6টা 48-এর 8 হাতে 4, 4 7 24 আর 4 কত? 28। 3 দিয়ে 3 8 24-এর 4 হাতে 2, 3 4 12 আর 2 14। তাহলে 8 12 2 হাতে 1 6 7 1, তার সাথে দুইটা শূন্য। 1728, তার সাথে এই দুইটা শূন্য। 1728 মানে কোন অপশন? বি অপশন। তার মানে কোন অপশন? বি অপশন। ঠিক আছে, আমরা দেখো সহজটা কত? 48। এই 8 দেখে আমরা অ্যান্সার করতে পারতাম যে এখানে 8 একটা ডিজিট হবে। হ্যাঁ, 8-এর পর দুইটা শূন্য, এই ধরনের একটা ডিজিট হবে। তো সেখান থেকে অপশন থেকে অনেক সময় আমরা টোটালটা ক্যালকুলেশন না করেও বলতে পারবো, সেটা আমরা খেয়াল করব। যদি এই ভেক্টর সমান এত হয়, বি ভেক্টর সমান এত হয়, পরস্পর লম্ব হয়, তবে আলফা এর মান কত? পরস্পর লম্ব হওয়া সত্য আমাদের সবার জানা আছে। এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া সত্য কি? এ ডট বি ইকুয়াল টু 0। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া সত্য কি? এ ডট বি ইকুয়াল টু কত? 0। তাহলে ডট গুণ করবো, সেটা সমান 0 লিখবো। ডট গুণ কার সাথে কার হয়? সমগোত্র শ্রেণীর সাথে, মানে আই এর সাথে আই গুণ হয়, জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে। তাহলে এখানে আই এর সহগ কত? এখানে আই এর সহগ আছে 2, এখানে আই এর সহগ আছে -2, তার মানে -4। এখানে জে এর সহগ আলফা, এটা +1, তার মানে আলফা। এখানে +1, ওইখানে -2, তার মানে -2 ইকুয়াল টু 0। আর আলফা ইকুয়াল টু -6, রাইট সাইডে গেলে 6, আলফা ইকুয়াল টু 6। আলফার মান 6 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি? লম্ব। এটা ডট গুণফল 0 হবে। পরেরটা বলছে অভিকর্ষের টানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সময়ের সাপেক্ষে উচ্চতার লেখচিত্র আঁকা হলো, এটি কি হবে? দেখো, অভিকর্ষের টানে পড়ন্ত বস্তুর সময়ের সাপেক্ষে উচ্চতা, গ্যালিলিওর সূত্র মনে আছে? গ্যালিলিওর 3টা সূত্র ছিল। গ্যালিলিওর 3টা সূত্র ছিল। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে একটা ছিল। তো প্রথম সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে না, দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে ভি সমানুপাতিক টি, তৃতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এইচ সমানুপাতিক টি স্কয়ার, যেখানে উচ্চতা এবং সময়ের মধ্যে সম্পর্ক। দেখো এখানে কি আছে? সময়ের সাপেক্ষে উচ্চতা। সময়ের সাপেক্ষে উচ্চতা মানে এই তৃতীয় সূত্র এইচ সমানুপাতিক টি স্কয়ার, এইচ সমানুপাতিক টি স্কয়ার। তো এইচ সমানুপাতিক টি স্কয়ার হলে এটা পরাবৃত্ত। ঠিক আছে, আমরা জানি না ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত। একটার উপর স্কয়ার থাকলে, একটার উপর স্কয়ার সমানুপাতিক থাকলে সেটা কি নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। লেখচিত্র, উচ্চতার লেখচিত্র আঁকা হলে সেটি পরাবৃত্ত হবে। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? তাপগতিবিদ্যার 0তম সূত্র, 0তম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। ঠিক আছে, দুইটা বস্তুকে তাপীয় সম অবস্থায় রাখলে তৃতীয় কোনো বস্তু আসলে তার সম অবস্থায় থাকার চেষ্টা করবে, সেটা মূল থিমসটা এটাই ছিল 0তম সূত্র। এই 0তম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। কয়টা? এত মিটার পার সেকেন্ড বেগে আসা এত কেজি ভরের একটি বলকে একজন বালক ক্যাচ ধরে এত সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিলে বালক কর্তৃক প্রযুক্ত বল কত? বল এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, জানি এ ডিরেক্ট দেয়া নেই, এ হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি। এত বেগে আসছে,
ইউ কত 0, তাহলে একবার আমি লিখতে পারি mv/v। হ্যাঁ, ইউ তো 0, থামিয়ে দিল, মানে শেষ ভেক্টর 0। তাহলে এখানে এম কত, এম হচ্ছে 0.15, ভি কত 30, সময় কত দেওয়া আছে 0.2। ক্যালকুলেশন করলে যা হবে। এটা যদি আমি করি, এটা 2 ডিজিট পার পয়েন্ট মানে 100, এটা 1 ডিজিট পার পয়েন্ট। এটা কাটাকাটি করি, একটা দুইটা শূন্য কেটে গিয়েছে, তাহলে 3 পূর্ণাঙ্গ 45/2, 45/2 মানে 22.5 নিউটন। ওকে, একটা কনসেপ্টে আবার বলতে পারতাম বলের ঘাত যে ইকুয়াল টু কেএফটি ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন, এখান থেকে আমরা বের করতে পারতাম। আর এফ ইকুয়াল টু কি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম দেওয়া আছে, ভি শেষ বেগ 0, ইউ আদি বেগ। মাইনাস কেন নেগলেক্ট করবো, অঙ্ক করার সময় আমরা মাইনাস টাইনাস কখনোই আনবো না। আর থামিয়ে দেওয়া মানে কি ঋণাত্মক ত্বরণ, তখন এ ইকুয়াল টু কি ভি মাইনাস, তখন এ ইকুয়াল টু কি ভি ইউ প্লাস এটি না হয়ে কি হয়ে যাবে, ইউ মাইনাস এটি আসবে না। আরে সিম্পল জিনিস নিয়ে কেন অত কাহিনী করার কোনো কিছু নাই ভাই, জানলেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের এই সেশনের ফিজিক্সের কোশ্চেন সলভ শেষ হলো। তো ভালো থাকো সবাই, আর আমার ক্লাস দেখতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য হেল্পফুল কিছু ভিডিও দেওয়ার জন্য।